সবাইকে গরমের এই দিনে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অনেক শুভেচ্ছা। আজকে আমরা কিছু ভালোবাসার গান শুনব আর কিছু কবিতা শুনব, আমাদের বাংলা ভাষার কিছু সুন্দর কবিতা। শুরুতে একটু বলে নেই, শুরুতেই যে গানটি শুনলেন আমরা সবাই জানি আমাদের মুক্তিযুদ্ধের একটি বিখ্যাত গান। তো অদ্বিতীয়ার সকল অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানটিও শুরু করছি আমাদের মুক্তিযুদ্ধে যারা সব অংশ নিয়েছিলেন সশরীরে কিংবা চেতনায়, এবং যারা এই প্রজন্মেও আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করেছেন জীবনে, ইতিহাসে এবং নানা জায়গায়, সকলকে সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। অদ্বিতীয়ার শুরু হয়েছিল 2010 সালে বাংলা নাট্য মঞ্চ বলে যে অনুষ্ঠানটি হতো, দুদিন ব্যাপী আমরা অনেক বাংলা নাটক দেখতাম 2010-11 সালের দিকে। তো সেই সময়ে আমি বীরাঙ্গনা বলছি এই নাটকটির মধ্য দিয়ে, এই পরিবেশনাটির মধ্য দিয়ে অদ্বিতীয়ার আত্মপ্রকাশ ঘটেছিল। এবং তারপরে আমরা বিভিন্ন সময়ে দেশের বিশেষ দিনগুলো উদযাপনের চেষ্টা করেছি, ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এবং তার পাশাপাশি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যারা কাজ করেন এবং যেই বিষয়গুলো আসা দরকার সেইগুলো নিয়েও আমরা কথাবার্তা বলেছি। এবং সেই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানটি আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এবং বে এরিয়ার অন্যতম সামাজিক সংগঠন মৈত্রীর সঙ্গে যৌথভাবে আজকে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আমাদের গানে চলে যাচ্ছি। জাকিয়া ফাসি, খুব সুন্দর প্রেমের গান, আমাদের সবার প্রিয়। তুমি
মন প্রাণ সব ভরে যাচ্ছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদের সাথে আসার জন্য, আমাদের যুক্ত হওয়ার জন্য। আমার নাম নন্দিনী রায়। আমি গত 15 বছর ধরে মৈত্রীর সাথে যুক্ত আছি। মৈত্রীর কথা বলতে পেরে আজকে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আপনাদের সবার সামনে এই মঞ্চে মৈত্রীর কথা বলতে পেরে। মৈত্রী শুধু একটা নন প্রফিট অর্গানাইজেশন তা কিন্তু নয়, এটা একটা লাইফ লাইন ফর সো মেনি পিপল। তো এটা একটা আশার আলো অনেকের জন্য। তো আজকে মৈত্রীর একটু ইতিহাস সম্বন্ধে বলি। 1991 সালে 1991-এ একটা সানিভেলের একটা ছোট্ট রান্নাঘরে একটা ফোন লাইন দিয়ে মৈত্রী শুরু হয়েছিল। তখন 5 জন মহিলা তারা দৃঢ় অঙ্গীকার করেছিলেন যে এইরকম ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক নির্যাতন আমাদের কমিউনিটিতে আমরা কিছুতেই মেনে নেব না। তো তার জন্য কিছু করতে হবে। তখন কিছু সংস্থা ছিল, মেইনস্ট্রিম অর্গানাইজেশন ছিল, যেগুলো ডোমেস্টিক ভায়োলেন্সের যারা সার্ভাইভার তাদের সাহায্য করতো। কিন্তু তাদের যেসব চ্যালেঞ্জ, যারা আমাদের কমিউনিটিতে থেকে সাউথ এশিয়ান কমিউনিটিতে যারা ডোমেস্টিক ভায়োলেন্সকে নির্যাতিত হন, তাদের যেসব চ্যালেঞ্জ একটু আলাদা। যেমন ইমিগ্রেশন রিলেটেড ইস্যুস, তারপরে ট্রান্সন্যাশনাল অ্যাবান্ডনমেন্ট, তারপরে এই যে লিগাল কমপ্লিকেশন, বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সাউথ এশিয়ার ডিফারেন্ট কান্ট্রিজ থেকে যারা এখানে আসছে, তাদের সব লিগাল ইস্যুস এইগুলো। আর সবথেকে আরেকটা বড় ব্যাপার হলো ল্যাঙ্গুয়েজ। যে অনেকেই আমরা দেখি যে যখন মানুষ তো অনেকে হয়তো ইংরেজিতে অতটা ভালো বলতে পারেন না বা জানেন না বলা, এবং এটাও হতে পারে যে বাংলা বা হিন্দি বা তামিল, তেলেগু, যত সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলো ভাষাগুলো যখন আমাদের নিজেদের ভাষা হয়, সেই সব যখন আমরা নিজেরা যন্ত্রণায় ভুগি, তখন আমাদের মনে হয় যে আমাদের এই ভাষা দিয়ে যদি ভাষা যারা বোঝে, যারা আমাদের কালচারটা বোঝে, তাদের সাথে যদি আমরা একটু এই ভাষায় কথা বলতে পারি, আমরা একটু শান্তি পাবো। তো এইসব নিড থেকে মৈত্রীর জন্ম হয় 35 বছর আগে। তো তখন একটা ছোট্ট অর্গানাইজেশন শুরু হলো। আজকে 35 বছর পরে আমরা দেখি এটা একটা ট্রাস্টেড, রেসপেক্টেড কমিউনিটি রিসোর্স হিসেবে দেখা যায়। আর এই নিডগুলো যেখান থেকে তৈরি হয়েছিল, এখনো আমরা সেই সব নিডই দেখি কমিউনিটিতে। তো মৈত্রীর যে যারা তৈরি করেছিলেন, তাদের মধ্যে ফাউন্ডার যারা, তাদের মধ্যে একজনের কথা বলি, আপনারা হয়তো সবাই তাকে চেনেন, চিত্রা ব্যানার্জি দিবাকরণী, যে স্বনামধন্য লেখিকা। তো উনি হচ্ছেন একজন ওই 5 জন মহিলার মধ্যে। সবাই খুব আমরা সবাই ওরা আমাদের আদর্শ, যারা 5 জনের কথা বলছি। একজন তো এখনো 95 বছরের ওপরে বয়স, রোমা মজুমদার, এখনো আমাদের অনেক ব্যাপারে অনেক বুদ্ধি দিয়ে আমাদের পথ দেখিয়ে সাহায্য করে। তো মৈত্রীর সম্বন্ধে বলতে গেলে তো 2 ঘন্টা লাগবে, সে তো আমি অত সময় দিতে চাই না। তো আমি একটু ছোট্ট করে বলি যে আমাদের হেল্পলাইনটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সেখান থেকে আমাদের যারা কমিউনিটি মেম্বার তারা আমাদের সঙ্গে যোগ করে, এবং হেল্পলাইনটা আমাদের সোম থেকে শুক্র সকাল 9টা থেকে 3টে পর্যন্ত লাইভ হেল্পলাইন। ট্রেন্ড স্টাফ, ট্রেন্ড ভলান্টিয়ার তারা এই কলগুলোকে নেন। এই কলগুলো দিয়ে আমরা যেমন কি বলবো যে সেফটি প্ল্যানিং, তারপরে লেথালিটি অ্যাসেসমেন্ট এইগুলো করি। আর আমরা শুনি, নন জাজমেন্টাল একটা এতে পরিবেশ সৃষ্টি করে আমরা শুনি। অনেকে আছেন যে কিছু করতে চান না, খালি বলেন যে আমার কথা কেউ শুনছে না, আমি বলতে চাই। তো আমরা তাদের কথা শুনি, এবং যখন তারা কিছু তারা রেডি হচ্ছে কিছু স্টেপ নিতে, তখনই আমরা তাদের বলি যে ঠিক আছে কি করতে চান। আমরা তাদের খালি পরামর্শ দিই, কি বলবো, একটা তাদের রাইটস, তাদের অপশনস তার জানাই, আর তারা যাতে ইনফর্ম ডিসিশনটা নিতে পারে। তো আমি যদি এখন একটা গল্প বলি আপনাদের, একজনের কথা আমার এক্ষুনি মনে পড়লো, একটি মেয়ের কথা। তার কথা বললে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে। তো সেই একটি মেয়ে, তার 24 বছর বয়স, ফুলের মতো ফুটফুটে, ধরা যাক তার নাম তিতলি। সে একদম প্রজাপতির মতোই প্রাণবন্ত, সুন্দর একটা মিষ্টি মেয়ে। সে এদেশে বিয়ে হয়ে আসে। যখন এদেশে বিয়ে হয়ে আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে, কিন্তু তারপর পরের সপ্তাহ থেকে শুরু হয়
শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, ম্যারিটাল রেপ, যত রকমের হয়, অর্থনৈতিক যে ফিনান্সিয়াল অ্যাবিউজ, যত রকমের অ্যাবিউজ ভায়োলেন্স সে সহ্য করে যায়। সে কিন্তু লেখাপড়া জানা, কিন্তু এখানে তো ভিসার জন্য সে তো কাজ করতে পারবে না, সে তো নির্ভর করছে তার স্বামীর উপর। তো যখন সে আর সহ্য করতে পারছে না, তখন সে তার বাড়ির লোককে জানায় যে আমি তো আর পারছি না। কিন্তু বাড়ির লোক বলে আমরা তো হাজার হাজার মাইল দূরে এই দেশে, আমরা তো আমেরিকাতে নই, তো আমরা তো ওখানে গিয়ে তোমাকে হেল্প করতে পারবো না, আমাদের তো খরচ দিতে পারবো না, উকিলের খরচ কি যে কোনো ইয়েতে, তো তুমি একটু অ্যাডজাস্ট করো না, দেখো না একটু ভালো সাজগোজ করে ভালো রান্না বান্না করে যদি মন জোগাতে পারে। সে তাই করে, হেল্পলেস, সে তাই করে, তাতে কিছু অ্যাবিউজ কমে না। তারপরে অনেকে তাকে বুদ্ধি দেয় আরে বাচ্চা হলে বোধহয় ঠিক হয়ে যাবে, তারও চেষ্টা, কিছুতেই কিছু কমে না। সে ফিজিক্যাল অ্যাবিউজ এমন যে সে কয়েকবার সে ইয়ারে গিয়ে তাকে পড়তে হয়। তো একদিন সে 3-3.5 বছর, প্রায় 4 বছর সহ্য করেই চলেছে। তো একদিন তার যে নেবার, সে তাকে বলে যে দেখো তোমাকে যখন আমি প্রথম দেখি, তুমি যখন এদেশে এসো, একটা ফুটফুটে মেয়ে, তার এই অবস্থা, তো আমি জানি, আমি বুঝতে পারি, আমি তো পাশেই থাকি, যে তোমার যদি মনে হয় যে তুমি সাহায্য চাও, মৈত্রী আছে একটা সংস্থা যে ফ্রি, কনফিডেন্সিয়াল, কালচারালি রেসপন্সিভ, তোমার ভাষায় তারা কথা বলতে পারবে, তোমার দুঃখ তারা বুঝবে, তোমার কালচার তারা জানে, তুমি তাদের যোগাযোগ করতে পারো, নো প্রেশার, কিন্তু তুমি যোগাযোগ করতে পারো, তুমি যদি চাও আমার বাসায় এসে আমার সাথে বসে কথা বলতে পারো তাদের সাথে। তো তারপরে সেই মেয়েটি সাহস জুগিয়ে একদিন মৈত্রীকে ফোন করে। প্রথম দিন সে খালি কাঁদে, আর কিছু বলতে পারে না। দ্বিতীয় দিন সে বুঝতে পারে যে যারা ফোন ধরছে তারা কিন্তু তাকে কোনো জাজ করছে না, তারা বলছে যে ইট ইজ নট ইয়োর ফল্ট, আমরা কিভাবে সাহায্য করতে পারি। তো আস্তে আস্তে সেই মেয়েটি হেল্পলাইন থেকে তারপরে লিগাল, সে তো ডিপেন্ডেন্ট ভিসা, তো অনেক লিগাল কমপ্লিকেশন ছিল। তো আমাদের লিগাল ডিপার্টমেন্ট তাকে কোর্ট অ্যাকম্পানিমেন্ট বলুন, ফর্ম ফিল আপ বলুন, তাকে বোঝানো যে লিগাল সিস্টেম কী করে এখানে ওয়ার্ক করে সেইগুলোতে। তারপরে সে আমাদের ট্রানজিশনাল হাউজিংয়ে আসে। তো ট্রানজিশনাল হাউজিংয়ে আমাদের 9 জন মহিলা তাদের নাবালক বাচ্চাদের নিয়ে থাকতে পারে, 9 মাস মতো থাকতে পারেন। তো সেখানে আমরা তাকে নানা রকম যে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়ে তাকে আমাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, যে ফার্স্ট অফ অল সে একটা নিরাপদ আশ্রয় পেল। তারপরে সেখানে আমাদের যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, তাদের যে স্টাফ ভলেন্টিয়ার, তারা তাকে তৈরি করলো কিভাবে কাজ পাওয়া যায়, কিভাবে প্র্যাকটিস করা যায় ইংরেজি বলা, কিভাবে গাড়ি চালানো শেখা যায়, কিভাবে একটা কাজের রেজুমে তৈরি করা যায়, কিভাবে অ্যাপ্লাই করা যায়, ইন্টারভিউর জন্য কিভাবে তৈরি হওয়া যায়। তারপরে আমাদের যে ওয়েলনেস প্রোগ্রাম, সেটা তাকে সাহায্য করলো যে আমাদের কাছে যারা আসে তখন তো তারা ট্রমা সার্ভাইভার, তারা মেন্টালি ফিজিক্যালি তারা একদম বিধ্বস্ত। তো তাদের একটা ওয়েলনেস সেশনও দরকার, আমাদের থেরাপিস্ট দিয়ে, আমাদের নানা রকম ওয়েলনেস অ্যাক্টিভিটি দিয়ে তাকে মানে তার শান্তি দেওয়া হয়। তো তারপরে সে যখন বেরোলো মৈত্রী থেকে, তখন তাকে দেখে আমাদের মন ভরে গেল, যে সে একটা ভীত অবস্থায়, ভেঙে যাওয়া অবস্থায় যখন এসেছিল, আর সে যখন বেরোলো, আমাদের লোগোটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, যখন এসেছিল সে একদম তার কিছু নেই, সে আমাদের সাহায্য, আমরা খুব লাকি, আমাদের ভলান্টিয়ার পুল অ্যামেজিং, তারপরে সাহায্য করে, তারপরে সে যখন বেরোলো সে তখন সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তো এইরকম আমাদের সমস্ত যে প্রোগ্রামগুলো আমি বললাম, সবাই এরকম, শুধু এই একটা মাত্র মেয়ে না, এরকম অনেক মেয়েকে আমরা অনেকে আবার মনে করেন যে শুধু ডোমেস্টিক ভায়োলেন্স বোধহয় শুধু মেয়েদের হয় না, সেটা ছেলেরাও ভোগ করেন, এবং ছেলেদেরও আমরা বলি যে আমাদের যোগাযোগ করুন, আমরা যেভাবে পারবো। হ্যাঁ, এটা আমাদের ট্রানজিশনাল হাউজিংটা শুধু মেয়েদের জন্য, কিন্তু আর অন্য প্রোগ্রামগুলোতে আমরা ছেলেদের হেল্প করি। তো এখানে আপনাদের একটা জিনিস বুঝতে পারছেন যে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো হেল্প করলো, আসল হেল্প মেয়েটাকে আসল কে বাঁচালো, সেই যে প্রতিবেশী, সেই প্রতিবেশী যদি ওই ঠিকানাটা না দিত, মৈত্রীর ঠিকানাটা, সেই মেয়েটা হয়তো আর বাঁচত না। এরকম আমরা অনেক হোমিসাইড দেখি, দিদি হোমিসাইড, যেগুলো কিছু করার থাকে না। তো সেই জন্য আপনারা সেই প্রতিবেশী, সেই বন্ধু, সেই কলিগ প্রত্যেকে হতে পারে,
প্রত্যেকে একটা মানুষের জীবন বাঁচাতে পারেন। তো সেই জন্যেই চেষ্টা করুন, সেই জন্যেই আমরা এই আপনাদের সবাইকে আমরা ডেকেছি এই জন্যে যে আজকে দেখি না আমরা কিছু করতে পারি কিনা, সবাই মিলে এই ডোমেস্টিক ভায়োলেন্স এই আমাদের কমিউনিটিতে কেন চলবে, আমরা এত সবেতে উন্নত অথচ এইটা কেন হচ্ছে। আর অনেকে এই কথাও মনে করেন যে আমরা সব মডেল মাইনরিটি, আমরা সব বড় বড় চাকরি করি, খুব শিক্ষিত, আমাদের এখানে এইসব ডোমেস্টিক ভায়োলেন্স কি, সেটা যদি এটা এসব হচ্ছে নিশ্চয়ই ওই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ওইসব জায়গায় হচ্ছে, এখানে হচ্ছে না। তো আমি একটু স্ট্যাটিস্টিক্স, আমি হাজার হাজার স্ট্যাটিস্টিক্স দিতে পারি, একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। ন্যাশনাল নেটওয়ার্ক টু এন্ড ডোমেস্টিক ভায়োলেন্স, একটা ন্যাশনাল অর্গানাইজেশন, তারা একদিন একটা সার্ভে করে, যারা যেসব সংস্থা সাহায্য করে তাদের নিয়ে একটা সার্ভে করে, বলে যে তোমাদের কে কত ফোন এসছে, কে কত কি সাহায্য চাইছে আমাদের জানাও। সে একদিনে 84,000-এর বেশি কল, একদিন, আপনারা ভাবুন। তো 10ই সেপ্টেম্বর 2025 এই সার্ভেটা হচ্ছে, প্রতি বছর তারা করে, তো আমি এই লেটেস্ট রেজাল্টটা বলছি। একদিনে 84,000-এর বেশি লোক সাহায্য চেয়েছে। তো এইগুলো তো মেনে নেওয়া যায় না। আর আমি যদি মৈত্রীর মানে কথা বলি, গত বছর এক বছরে আমাদের একটা ছোট্ট সংস্থা, তাতেই 1400-র বেশি কল, প্রায় 1500 কল এসছে। এটা কি আমরা বলতে পারি এখন যে আমরা মডেল মাইনরিটিটা আমাদের কোনো এসব হচ্ছে না? হচ্ছে। আমাদের প্রতিটা সাউথ এশিয়ান কমিউনিটি থেকে আমাদের ফোন আসে। কেউ যদি ভাবে এরা খালি ইন্ডিয়ানদের, না, আমরা ইন্ডিয়ানদের শুধু হেল্প করি না, আমরা যে ফোন করে তাদের হেল্প করি, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, এনি সাউথ এশিয়ান কমিউনিটি থেকে যারা ফোন করে আমরা তাদেরই আমরা হেল্প করি, আমাদের যত যে প্রোগ্রাম, যে যা সাহায্য চায়। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা বাংলাদেশি কমিউনিটি থেকেও প্রচুর ফোন পাই। কিন্তু একটা জিনিস কি জানেন, অনেক সময় বাংলাদেশি কি ইন্ডিয়ান কি পাকিস্তানি কমিউনিটি থেকে অনেকে বলেন আমাদের যে আমি যদি জানতাম 5 বছর আগে, আমি যদি জানতাম 10 বছর আগে মৈত্রীর কথা, তাহলে তো আমি এইভাবে ভেঙে যেতাম না। তো সেইটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ছড়িয়ে দিন, এই মৈত্রীর কথা ছড়িয়ে দিন, একটা করে ব্রোশার আপনারা গাড়িতে রাখুন, যে জোর করার দরকার নেই। যদি কাউকে দেখেন মনে হয় যে না এর তো ঠিক নেই, বলতে পারেন যে এইটা নাম্বার ফ্রি, কনফিডেন্সিয়াল, যদি কখনো মনে হয় কল করতে পারেন। তো আমি আজকে বেশি কথা বলতে চাই না। আমরা যে এই অনুষ্ঠানটা করছি এই জন্যেই যে আমাদের মৈত্রীর ভিশন হচ্ছে একটা সমাজ তৈরি করা, যেখানে সমস্ত রিলেশনশিপ থাকবে ইকুইটি, ডিগনিটি, রেসপেক্ট, এইসবের উপর। তো সেই সমাজ আমরা কিভাবে তৈরি করব? আগে তো আমাদের নিজের ঘরকে তৈরি করতে হবে ভালোবাসায় পূর্ণ, যেখানে কনসেন্ট থাকবে, রেসপেক্ট থাকবে, ভালোবাসা থাকবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তো সেই ঘরগুলো যদি আমরা প্রত্যেকে দায়িত্ব নিই যে আমরা আমাদের ঘরগুলো এভাবে তৈরি করবো, আমাদের প্রজন্ম, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মকে আমরা এটা শেখাবো, তাহলে কি হবে, সেই ছোট ছোট ঘরগুলো দিয়ে যে সমাজটা গড়ে উঠবে, সেই সমাজটাও সেরকম হবে। তো আমরা আজকে বাইরে থাকবো, যত খুশি প্রশ্ন আমাদের করতে পারবেন। আর আমি জানি এত সুন্দর গান করতে এসছেন সবাই, করি, আর সবাই অত পারফর্মার আমাদের আছে, আপনারা এসছেন এই সুন্দর অনুষ্ঠানের জন্য, কিন্তু বিশ্বাস করুন এইটাও ভীষণ ভীষণ জরুরি কথা। তো এইটা যদি কথাটা না বলি, তাহলে শুধু আনন্দ করে গান বাজনা করে আমরা হয়তো ভালো থাকবো, কিন্তু আমাদের ভাই বোনেরা অনেকে আছেন বাইরে, তারা ভালো নেই, আমাদের বন্ধুরা অনেকে আছে তারা ভালো নেই। তো তাদেরও কি করে ভালো রাখা যায় সেটাও আমাদের চিন্তা করতে হবে। তো ধন্যবাদ। এবার আমি আবার কলিকে ডেকে নিই, শুরুতে আমরা রবীন্দ্রনাথের গান শুনলাম দুটা, নেতাজির সামনে বসে এই ধৃষ্টতা করলাম। এখন আমরা একটু মুড চেঞ্জ করি, আমরা কিছু পুরোনো দিনের বাংলা গান শুনি, খুব সুন্দর, ভালো লাগে, প্রেমের গান।
Pind এই গানেও আবার না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেও না আমি যে তোমারই শুধু জীবনে মরণে আমি যে তোমারই শুধু জীবনে মরণে ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেও না যে কথা বলিতে বাজে যে ব্যথা মরমে কাঁদে সে কথা বলিতে ওরাও যে কথা বলিতে বাজে যে ব্যথা মরমে কাঁদে সে কথা বলিতে ওরাও জীবন রজনী জানি এমনি পোহাবে জীবন রজনী জানি এমনি পোহাবে চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেও না এটা কার গান ছিল কে বলতে পারে? একটু রাত যদিও রাত হয়নি আমরা রাতের গানই করে যাচ্ছি তো আরেকটা গান ইটস আ ভেরি সুইট সং রোম্যান্টিক সং
তো একটু আমার মনে হয় এই গানটার পরে একটু কিছুক্ষণ গানটা বন্ধ থাকুক, আমরা এবার একটু কবিতা শুনি। ভালোবাসার যেরকম অনেক ধরনের অনুভূতির কথা শুনলাম, মান অভিমান, একটু পথ চাওয়া, একটু চাওয়া পাওয়ার কথা, এবারে আমরা একটি অত্যন্ত পরিচিত কবিতা এবং আরেকটি অত্যন্ত পরিচিত না হলেও অত্যন্ত চমৎকার ভালোবাসার একটি কবিতা শুনব। আমাদের সঙ্গে আসবেন জীবনানন্দ দাশের কবিতা নিয়ে সুমন পাল, এবং এরপর হুমায়ুন আজাদের কবিতা নিয়ে অপর্ণা কানন্দ। আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরদূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদেশার নেশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারায় আছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির জলের ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরাই এই জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। Waiting for connection. Bluetooth connection success. আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। যে কলিং বেল বাজেনি
তাকে মুহুর্মুহু শুনবে বজ্রের মতো বেজে উঠতে, এবং থরথর করে উঠবে দরজা, জানালা আর তোমার হৃৎপিণ্ড। পর মুহূর্তে তোমার ঝনঝন করে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে, যেমন ৭১ দরজায় বুটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনপদ। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি, আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিকে সেদিকে। তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার, যেন তুমি ওই চোখে কোনো কিছুই দেখোনি। আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব, বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চূড়োতে, ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে। লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন। না খোলা শাওয়ারের নিচে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে, ত্বকে, ওষ্ঠে, গ্রীবায় অজস্র ধারায় ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল। তোমার যে ঠোঁটে চুমু খেয়েছিল অদম্য উদ্যম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক, আমাকে ভালোবাসার পর সেই ঠোঁট খসে পড়ে সেখানে ফুটবে এক অনিন্দ গোলাপ। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে, যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে। পর মুহূর্তেই মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ। শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো, এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম, পবিত্র, অজর। অনেক ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশে এবং বাংলা ভাষায় এত কবি, এবং কার কবিতা রেখে কারটা পড়বো, কারটা বাছাই হবে, সেটা আসলে খুবই একটা মানে মুশকিল কাজ। তারপরেও আমরা কয়েকটা মাত্র কবিতা আজকের জন্য রাখতে পেরেছি। তো আবার এখন আমরা একটু গানে ফিরে যাই। পুরোনো দিনের বাংলা গান শেষ হলো, তো আমি ভাবছি নজরুলকে স্মরণ করি তার গানে। তুমি ভিখারিণী
তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র, মরুভূমি? তোমার নীল ভালো লাগে না লাল কালো? তোমার ভোর ভালো লাগে না বিকেল রাত? তোমার জ্যোৎস্না ভালো লাগে না শীত সকালের রোদ আগুন? তোমার ঝর্ণা ভালো লাগে না বৃষ্টি বন্যা? তুমি তো অদ্ভুত কেন বলো তো? কেন অদ্ভুত হব কেন? এই যে একটা উত্তর অপশন থেকে বেছে নাওনি। আমার যা উত্তর ছিল তাও খালি ছিল না বলে, কিন্তু তাই বলে এমন অদ্ভুত
এসব উত্তর? আমি তো মিথ্যে বলিনি। তুমি মিথ্যে উত্তর চাও? না, তা চাই না, কিন্তু তোমার প্রিয়গুলো এত অদ্ভুত কেন? অদ্ভুত নয়তো কি? পাহাড় সমুদ্র নয়, মরুভূমি প্রিয়। লাল নীল নয়, প্রিয় রং কালো। জোছনা কিংবা শীত সকালের রোদও নয়, আগুন তোমার প্রিয়। এমনকি ঝর্ণা কিংবা বৃষ্টি নয়, তোমার ভালো লাগে বন্যা। অদ্ভুত নয়? মরুভূমি প্রিয় বলে অবাক হও, অথচ দেখো তুমি, আমি, আমরা কত কাছাকাছি। অথচ প্রয়োজনে তুমি নেই, আমি নেই, আমরা কোথাও নেই, যেন খা খা ধুধু মরুভূমি। তুমি, আমি, আমরা সকলে ভীষণ একা, একা এবং একা। তাহলে কালো রং কিংবা রাত্রি কেন? দরজা বন্ধ করা গাঢ় অন্ধকারের কালো রঙে মুখ গুজে ওই একা আমি, তুমি, আমরা কাঁদি। মাঝরাতে ঘুম ভেঙে একা আমি, তুমি, আমাদের সঙ্গী হয় ঘুটঘুটে কালো অন্ধকার। আর কেউ নেই, কেউ থাকে না। জীবনানন্দ পর্যন্ত বলে গেছেন, থাকে শুধু অন্ধকার। তখন অন্ধকারে মুখোমুখি বসবার জন্য বনলতা সেনরা থাকত। এখন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার কেউ থাকে না। অথচ কালো রং কিংবা অন্ধকার রাত প্রিয় বলে ভটকে যাও। অদ্ভুত। কিন্তু আগুন, বুকের ভেতর জমা হওয়া যে অজস্র শান্তিহীন আক্ষেপ আর কষ্টের দগদগে কয়লার ঝাঁঝালো আগুন, ও আগুন বুক পেতে সইতে হয়। জোছনা কিংবা রোদ সে তো কাব্যের রং, রোমান্টিসিজম। হ্যাঁ, আর আগুনে উঠতে হয়। আঁচ দিয়ে দেখো সোনা কত খাঁটি। তাছাড়া আগুন কত কাজে লাগে দেখো। দিব্যি সিগারেট ধরানো যায়, নিকোটিনের থামে কিছু অন্য আগুন। আহা! কিন্তু তাই বলে বৃষ্টি নয়, ঝর্ণা নয়, বন্যা। হ্যাঁ, বন্যা, তুমুল বন্যা, চরাচর লোকালয়ে ভেসে যাওয়া দুকুল প্লাবী বন্যা। বেঁচে থাকতে শেষ অবধি এই তো চাই, বন্যা, একটি সর্বগ্রাসী বন্যা। ওই বন্যায় ভেসে যাবে আমি, তুমি, আমাদের মাঝে জেগে ওঠা অদৃশ্য সেই একলা মরুভূমি, গাঢ় কালো অন্ধকার রাত, বুকের গহীনে জ্বলা দাও দাও আগুন, সব ভেসে যাবে বন্যায়। পলি পড়ে জেগে উঠবে নূতন স্বপন, অন্ধকারে উকি দেবে আগামী সকাল, আর ধুধু মরুতে সবুজ ফসল, আগামী জীবন, জীবনের গান। আর দু চোখের বন্যায় ভেসে যাবে বুকের গরল, আর উঠবে জেগে মানুষের মৃতপ্রায় অজস্র মন। আর অন্ধকারে মুখোমুখি বসে রবে বনলতা সেন। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে,
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিই, কেউ আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। ধন্যবাদ। টার্ন অন আছে? ওকে, শুভ সন্ধ্যা সবাইকে। আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা আবৃত্তি দিয়ে, আমার মনে হয় আমাকে দিয়ে বোধহয় আবৃত্তির সেগমেন্টটা শেষ হয়ে যাচ্ছে। রুদ্র আসলে আমার নিজের ব্যক্তিগত খুব পছন্দের একজন কবি। বিভিন্ন কারণ আছে তার, আমি জানি না আসলে কোনটা সঠিক। দেখতে খুব ভালো ছিলেন ভদ্রলোক, চাপদারিটা নিয়ে। আর ক্ষণজন্মা, ওটারও একটা ব্যাথি কাজ করে ভেতরে। আর একটা হচ্ছে খুব রুল ব্রেকিং একটা লাইফস্টাইল ছিল ওনার। তো উনি যে সময়টায় সুনামের শীর্ষে, আমরা তখন টিম, সো ওরকম একটা পার্সোনার কবি একটু প্রেমে টেমে পড়ে যাওয়া আমাদের জন্য খুব সহজ ছিল। ওনার প্রায় 40 বছর আগে লেখা এই কবিতাটা, আমি একটু চেষ্টা করছি। কবিতাটার নাম পাখিদের গল্প। পাখিরা যেমন মৌসুমী ঘর বাঁধে উত্তর থেকে নাতিশীতোষ্ণ বিলে, আমরাও বাঁধি পাখিদের মতো নীড়, চলো গড়ে তুলি নীলিমার সংসার। সন্ধ্যায় চলো মহুয়া ফুলের বনে, উঠাই দুজনে চোলাই মদের হাঁড়ি। জ্যোৎস্না যদি বা নাও ফোটে আসমানে, আমরা দুজনে ফোটাবো জ্যোৎস্না শিখা। অথবা দুজন ডানা মেলে চলো উড়ি, রোদ্দুরে পুরি ভিজি শিশিরের জলে, পাখা মিলে ভাসি আকাশের অঙ্গনে, চলো দুইজনে জীবনের মানে খোঁজে। চলো ভেসে যাই সমুদ্র গ্রামের স্রোতে, অচেনা জলের অকুল পরিধি জুড়ে। That's fine. আমি পড়তে থাকি। হাতছানি দেয় অনিশ্চিতের ঢেউ, মুক্ত জীবনে ডাকে দরিয়ার চিঠি। শরীরে জড়ানো সামাজিক শৃঙ্খল, চেতনা অলস অনিশ্চিতের ভয়ে, অনিশ্চয়তা জীবনের সম্পদ। চলো ছিঁড়ে ফেলি মানুষের কারুকাজ। কর্মজীবনে পূর্বশ্বরীর মন হারায় এসেছি 1000 বছর আগে। হারায় এসেছি মানুষের মূল ভাষা, নিসর্গচারী খাঁটি শরীরের স্বাদ। খুঁজে দেখি চলো না হারানো প্রেমের গান, হারানো ফসল, পূর্ণিমা উৎসব। চলো খুঁজে দেখি নিসর্গ অভিধান, জীবনের মূল শব্দ, অর্থগুলো। সম্মিলিতের সাম্য জীবন খুঁজে আমরা সরাবো ব্যক্তির জঞ্জাল। আমরা ছেড়ব চেতনার শৃঙ্খল, মুক্ত বিশ্বে আহা পাখি হব দুজনে। মেধার সকল সূক্ষ্মতা ছুঁয়ে ছুঁয়ে, ভাষার সকল প্রকাশ ক্ষমতা দিয়ে
তোমাকে চাইছি শরীরের কাছে পেতে, তোমাকে চাইছি জীবনের কাছে পেতে। আমার স্নায়ুর সকল ইচ্ছে দিয়ে তোমাকে চাইছি হৃদয়ের কাছে পেতে, তোমাকে চাইছি মানবিক স্নেহে, প্রেমে, মানবিক মোহে, শরীরে ও পিপাসায়। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে তাহিদি যখন বলল প্রিয় কবি নূর মোহাম্মদ শহীদুল্লাহর কথা, ওর কথা শুনলে আরেকটা নাম তো চলেই আসে, সে হচ্ছে আমার খুব প্রিয় কবি তসলিমা নাসরিন। এবং এই দুজনের ভালোবাসার গল্প তো আমরা জানি, এবং একে অন্যকে যেই রকম চিঠিগুলো তারা লিখেছেন সেও আমাদের সাহিত্যের একটা অবিচ্ছেদ্য অংশ, অসাধারণ। পড়ে দেখবেন সময়ের হলে। আজকে তো আসলে অনেক কম কবিতা আমরা আনতে পারলাম, তো এইখানেই আমাদের কবিতার পর্ব শেষ। আমরা আবার এখন কলির কাছ থেকে গান শুনব। আমরা রবীন্দ্রনাথের গান শুনলাম, আমরা নজরুলের গান শুনলাম, 40 শুনলাম। আমি ভাবছি একটু ফোক গাই with your permission. হব বলে চরণ
if we don't love ourselves, আমরা কিভাবে অন্যদের ভালোবাসবো? আমাদের বাংলায় এত ভালো ভালো সুফি কবিরা ফোক লিখে গেছে। হাসন রাজা তাদের আরেকজন। নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে। নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে। হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে। ছোট বড় করে হাসন দেখিয়া চাঁদমুখ, ছোট বড় করে হাসন দেখিয়া চাঁদমুখ, হাসন জানের মুখ দেখি, হাসন জানের মুখ দেখি জন্মে গেল দুঃখ, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে। হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠি, হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠি, সিনা বড়া হাসন রাজার, সিনা বড়া হাসন রাজার বুকের মাঝে ফুটে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে। হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে। আমাদের আরেক ফোক মাস্ট্রো শাহ আব্দুল করিম, ওনার কেন পীড়িতে বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি
সম্বন্ধে, যে আমরা চাইছি যে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন ফর এভার। আমাদের কথা মনে রাখবেন, আর আমাদের এই যেগুলো আপনারা শুনলেন আজকে, সেগুলো আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আজকে আমরা একটা অঙ্গীকার নিই, আমরা সবাই মিলে আমরা আজকে বলি যে ডোমেস্টিক ভায়োলেন্স উইল নট বি টলারেটেড ইন আওয়ার কমিউনিটি। আমরা যেভাবে হোক এর বিরুদ্ধে দাঁড়াবো, আর শুধু কথায় নয়, কাজে কিছু একটা করব, যাতে এই যে আমাদের চলছে দিনের পর দিন, এটা যাতে বন্ধ করতে পারি, এই কালচারটাকে চেঞ্জ করতে পারি। আমরা সবাই মিলে আসুন একটা কালচার তৈরি করি, যেটা হেলদি রিলেশনশিপ, যেখানে সব পার্টনারদের সবার প্রতি সবার শ্রদ্ধা থাকবে, কনসেন্ট থাকবে, কম্প্যাশন থাকবে, ভালোবাসা তো থাকবেই। তো তার জন্য কি করতে হবে, মাটির কথা বলতে গেলে কি করতে হবে আপনাদের? প্রথমত নিজেদের এডুকেশন দিতে হবে, নিজেদের এরকম ধরনের পরিবেশ সৃষ্টি করে আমাদের কথা বলতে হবে। এই কেন হচ্ছে এই ডোমেস্টিক ভায়োলেন্স, এই যুগে যেখানে বিজ্ঞান কোথায় চলে গেছে, সেখানে কেন এখনো ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে? এটা আমাদের নিজেরা যদি আলোচনা করি, কথা বলি, আমরা হয়তো কিছু উপায় পাবো। পেট্রিয়ার্কাল কোন নর্মগুলো এইরকম ভায়োলেন্সকে প্ররোচনা দিচ্ছে, সেগুলোকে আমরা বলতে পারবো। তো আমাদের নিজেদের এডুকেশন লাগবে, তার সাথে সাথে আমরা একে অপরকে এডুকেট করব। আপনারা যদি কোনো ক্লাবের সাথে যুক্ত থাকেন, কোনো অর্গানাইজেশন, ইভেন আপনাদের ওয়ার্ক প্লেস, সেখানে আমাদের ডাকুন, যে এই ধরনের আমরা যদি প্রেজেন্টেশন দিতে পারি, কথা বলতে পারি, যাতে আরও অনেকেই আজকে আমাকে অনেকে বাইরে গিয়ে বললো যে মাইত্রী যে এই ধরনের কাজ করে, আমি ঠিক জানতাম না। আমরা শুনেছিলাম মাইত্রীর কথা, কিন্তু এখন বুঝতে পারছি কী ধরনের কাজ হচ্ছে, কি করছে। তো আপনারা আরেকটা হচ্ছে ভলেন্টিয়ার করতে পারেন। ভলেন্টিয়ার যে সাইন আপ করুন, ওখানে ভলেন্টিয়ার শিট আছে, নাহলে আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটা পড়ুন, দেখুন যে আপনারা কি করতে পারেন। ভলেন্টিয়ার অ্যাটলিস্ট আপনারা তো বাংলা লিখতে পারেন, পড়তে পারেন, আপনারা যদি ল্যাঙ্গুয়েজ হেল্প দিয়েও করতে পারেন তাহলেও ভালো হয়। আপনাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের 5 মিনিট সুযোগ দিন, যাতে গিয়ে কথা বলতে পারি। তাতে কি হবে, যে সবাই যারা আসছে, যারা মাতৃর কথা জানে না, তারা জানতে পারবে, তারা আমাদের যোগাযোগ করবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের একটা দায়িত্ব আছে, তো যে আমরা কি সমাজ রেখে যাচ্ছি তাদের জন্যে। তো সেখানে আমরা তাদের জন্য আমাদের রোল মডেল, নিজেদের রোল মডেল, আমাদের নিজেদের পরিবারের হেলদি রিলেশনশিপ তৈরি করতে হবে, রোল মডেল, যাতে তারা আমাদের দেখে শেখে, আর তারা বুঝতে পারে যে কোনটা টক্সিক, কোনটা করা উচিত না। তো সেইটা আমাদের নিজেদের ঘরটাকে সুন্দর করতে হবে, তারপরে সমাজকে সুন্দর করতে হবে, আর আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদেরও আমাদের এই কাজের মধ্যে আনতে হবে। আর যদি কিছু না পারেন, অ্যাটলিস্ট আমাদের যে সোশ্যাল মিডিয়া, @মাইটি বে এরিয়া বলে সোশ্যাল মিডিয়া, সেখানে যদি আপনারা ফলো করেন, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবেতে আছি, আপনারা ওখানে ফলো করুন। ওখানে এই যে আমি বললাম যে ছবি তুলে মাইটি বে এরিয়া করে ট্যাগ করুন, তাতেও তো সবাই জানতে পারবে। আর আমাদের পডকাস্ট আছে একটা, সেই পডকাস্টটা আপনারা শুনুন। আমরা আমাদের সার্ভাইভারদের নিয়ে আসি, আমাদের যারা ভুক্তভোগী তাদের, আমাদের যারা কাজ করছেন, সার্ভিস প্রোভাইডার, অ্যাডভোকেট, বিভিন্ন ধরনের মানুষদের যারা এই ধরনের কথা বলছেন, আমাদের শেখাচ্ছেন, তাদের নিয়ে আসি। সেই পডকাস্ট শুনুন, সোশ্যাল মিডিয়াতে ফলো করুন, লাইক করুন, ওপেনলি বলুন যে না, আমি এর এগেনস্টে, আমি ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে দাঁড়াচ্ছি, আমি কি করতে পারি। আমাদের একটা আর্ট ফেস্টের ফ্লায়ার ওখানে রয়েছে, আপনারা যদি কাউকে চেনেন, কোনো ইউথ যার 5 বছর থেকে 19 বছর অবধি বয়স, এই আর্ট ফেস্টটা তাদের জন্যে। তারা, আমাদের থিম হচ্ছে লাভ, পিস, কম্প্যাশন। তার ভিত্তি করে কেউ যদি কবিতা লিখতে চায়, আঁকতে চায়, আমাদের ওয়েবসাইটে যদি যান, দেখবেন যে সমস্ত, আমরা এটা নিয়ে 14 বছর, আজকে এই আর্ট ফেস্টটা 14 বছর হবে। তো 13 বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি। আমি চাই যে সমস্ত বাংলাদেশি যারা ছেলে মেয়ে আছে, তাদের সবাইকে যুক্ত করুন এই আর্ট ফেস্টের সাথে। সবাই যাতে জমা দেন, সাবমিট করে তাদের আর্ট আর পোয়েট্রি। তো আরও অনেক কিছু আপনারা করতে পারেন। আর আরেকটা জিনিস আমরা সবাই করতে পারি, সেটা হচ্ছে যখন পলিসি মেকারদের ইলেক্ট করবেন, দেখবেন যে তারা কী ধরনের কাজ করছে, তারা কি সম্মান জানাচ্ছে নারীকে, তারা কি এই সার্ভাইভারদের সেফটির জন্য কিছু কাজ করছে।
সেগুলো আমাদের দরকার, যে আমাদের সবাইকে একসাথে হয়তো প্রিভেনশন করতে হবে। শুধু আমি একা পারবো না, আপনি একা পারবেন না, শুধু যারা সার্ভাইভার তারাও একা পারবে না, যারা কাজ করছে আমাদের মতো লোক যারা প্রতিনিয়ত এই সার্ভাইভারদের সাথে কাজ করছে তারাও পারবে না। আমাদের মেন স্ট্রেংথ, আমাদের কমিউনিটি হচ্ছে আমাদের স্ট্রেংথ। তো আপনারা সবাই যদি একটু একটু যার যেটুকু, সবার রোল আছে এতে, তো করতে পারেন, তাহলে তো আমাদের একটা সুন্দর সমাজ আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য রেখে যাব। আর সেটা আমি আশা করব যে সবাই সেটাতে যোগদান করবেন। আমি আজকে আর বেশি কথা বলতে চাই না, আপনারা প্লিজ আমাদের সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটটা দেখুন, পডকাস্ট শুনুন। আর যে জন্য আজকে আপনারা এখানে এসেছেন, সুন্দর গান, কবিতা, তো আরও হবে, আরেকটু হবে। আমি যদি পারতাম আমরা আরো 2 ঘন্টা প্রোগ্রামটা চালাতাম, কিন্তু আমাদের তো বের করে দেবে এখান থেকে। তো আমরা কথা দিচ্ছি এর পরের বার আমরা আরেকটু সময় নিয়ে আরেকটু বড় করবো। আপনারা যদি আসেন আমাদের প্রোগ্রামে, আমরা আরো বড় করে প্রোগ্রাম করব। কি আসবেন তো সবাই? থ্যাংক ইউ, ধন্যবাদ। কয়েকটা ফোক ট্রাই করলাম, তো এখন ভাবছি মডার্ন সাউন্ড দিয়ে আধুনিক গান যাকে বলে আমরা শেষ করি। তো একটা গান আমাদের অসম্ভব ভালো একজন শিল্পী বাংলাদেশে শাহনাজ রহমতুল্লাহ প্রয়াত, তার একটা গান দিয়ে শুরু করি। যতটুকু ভুল হয়েছিল
সুন্দর একটা গান।